আজ 24শে জুন। আজ হুয়ান রোমান রিকলমের জন্মদিন। শুধু রিকলমে না, এই দিনটায় আমি নিশ্চিত পৃথিবীতে লাখ লাখ মানুষের জন্মদিন, জীবিত লাখ লাখ মানুষের আজকে জন্মদিন পালন করার কথা। কিন্তু এই লাখ লাখ মানুষ থেকে শুরু করে রিকলমের মতো মহামতি ফিগার, এদের সবার জন্মদিনটা কেমন যেন ম্লান হয়ে যায়। কারণ আজ মেসি দিবস, আজ লিওনেল মেসিরও জন্মদিন। লিওনেল মেসির মতো এই গ্রহের অবিতর্কিত সর্বকালের সেরা ফুটবলার, এই গ্রহে না দেখা এক জাদুকরের জন্মদিন যে দিনটায়, সেই দিনটায় আসলে কারোর কোনো উৎসব আর প্রাসঙ্গিক থাকে না। সব কিছু একটা সাগরে গিয়ে মেশে, সব নদী, সেই সাগরটা লিওনেল মেসি। এই জন্মদিনটায় আমরা লিওনেল মেসির কাছে কি চাই? এই প্রশ্নটা 3 দিন আগে লিওনেল স্কালোনিকে করা হয়েছিল প্রেস কনফারেন্সে, যে লিওনেল মেসির জন্য জন্মদিনে আপনার উইশ কি। তো উনি একটু মৃদু হেসে বলছেন যে ওর কাছে আমি কখনো কিছু চাই না, ওর জন্যও কিছু চাই না, যে ও অমুক জিতুক তমুক জিতুক এগুলো চাই না। আমি ওর প্রথম যেদিন দেখছি সেদিন থেকে আমি একটাই প্রার্থনা করি ওর জন্য, ও যেন খুশি থাকে, ও যেন সুখে থাকে। ও সুখে থাকলেই ও সেরা, এটাই শুধু চাই। আমরাও আজকে বলি মেসি যেন সুখে থাকে, মেসি যেন খুশি থাকে। মেসির খুশি থাকা, মেসির সুখে থাকাটা পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু মেসি ভক্তদের জন্য, আর্জেন্টিনা ভক্তদের জন্য, ফুটবল ভক্তদের জন্য না। এটা পৃথিবীর যে সংস্কৃতি হারায় যেতে বসছে, এটার জন্য মেসির সুখে থাকাটা জরুরি। আমি আজকে মেসির সুখে থাকা এবং চুরি হওয়া শৈশব, এই দুটো জিনিস নিয়ে আলাপ করব। মেসিকে আমরা আজকাল বলি না যে মেসি শিশুদের মতো হয়ে গেছে? কেন গেছে? কারণ মেসির ওই শৈশবটা চুরি হয়ে গেছিল। সেইটা আজকে সুখী মেসি ফিরে পাইছে। এই সুখী মানুষটা যেন সুখেই শেষ করতে পারে, সেই জিনিসটা প্রার্থনা করব এবং সেটা ব্যাখ্যা করব যে মেসির সুখের অর্থ কী আর কেন তার শৈশবটা চুরি হয়ে গেছিল। বুদ্ধিস্ট জেন ফিলোসফিতে একটা কথা আছে যে মানুষ প্রথমে পাহাড় বায়, পাহাড় বেয়ে ওঠে, চূড়ায় পৌঁছায়। চূড়ায় পৌঁছায় সে আবিষ্কার করে এই জায়গার কোনো বিশেষত্ব নাই। তখন সে বোঝে চূড়ায় পৌঁছানোটা আসলে মূল ব্যাপার ছিল না, মূল ব্যাপার ছিল পাহাড় বেয়ে ওঠা। ওই সময়টায় যারা এটা উপলব্ধি করতে পারে, তারা বাকিটা জীবন পাহাড় বাইতে থাকে। তারা বাকিটা জীবন পাহাড় বাওয়ার জন্য বায়, পাহাড় ট্রেক করার জন্য করে। এটার জন্য চূড়া জয়ের কোনো টার্গেট থাকে না। এ করতে করতে বহু চূড়া জয় হয়ে যায়, কিন্তু সেটা তারা খেয়ালও করে না। ওই সময়টায় তারা শিশু হয়ে যায়। এই জিনিসটার সেরা এক্সাম্পল সম্ভবত লিওনেল মেসি। যদি জেন ফিলোসফাররা একটু কেউ খেয়াল করেন, তাহলে দেখবেন তাদের এই যে দর্শনটা, যে দর্শন আসলে গীতায় আছে, সুফিবাদেও আছে, অনেক প্রায় সব ধর্মেই আছে। এই দর্শনটার দার্শনিকরা খেয়াল করবেন যে এর সেরা ইমপ্লিমেন্ট সম্ভবত লিওনেল মেসি। লিওনেল মেসিকে দিনের পর দিন পাহাড় বাইতে হচ্ছে একটা ট্রফির জন্য, বিশ্বকাপ ট্রফির জন্য। তাকে সবাই চারপাশ থেকে তীর মারছে, ছুরি দিয়ে খোঁচাইছে যে তুমি ওই চূড়াটায় উঠতে পারতেছ না। সে বারবার ওঠার চেষ্টা করছে, কখনো খানিক দূর উঠে পড়ে গেছে, কখনো চূড়ার খুব কাছ থেকে পড়ে গেছে। তার কাছে ওই ফিল্ডটা সবাই দিয়ে রাখছে যে চূড়াটাই মূল। সে চূড়াটাই উঠছে, উঠে শিশুদের মনত আনন্দ করছে। তারপর বুঝছে যে না, চূড়াটা মূল না, মূল হচ্ছে এই যে উঠলাম, এত বছর ধরে অক্লান্ত পরিশ্রম করলাম, এই আনন্দটা হচ্ছে মূল। ওই বল নিয়ে খেলাটা হচ্ছে মূল। বলটাই আসলে শৈশব বের করে আনে। আমার শৈশবটা তো এই বল, এই শৈশবটা তো আমার ছিল না, আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি তো এই বল নিয়েই বেঁচে আছি। এই জিনিসটা কিভাবে ঘটলো? কেন তার শৈশবটা চুরি হয়ে গেল? আজকের দিনে এই পেশাদার দুনিয়ায় ফুটবলারদের, অ্যাথলেটদের শৈশব না হলেও কৈশোর, তারুণ্য সবার চুরি হয়ে যায়। এই দুনিয়ায় আনন্দের জন্য খেলাধুলা জিনিসটা আর টিকে নেই। এখানে খেলাধুলা মানে বিজ্ঞাপনদাতার চাপ, এখানে খেলাধুলা মানে জাতীয় পতাকার চাপ, এখানে খেলাধুলা মানে ক্লাবের চাপ, লিগ জয়ের চাপ, কাপ জয়ের চাপ, কত চাপ, কত চাপ। বিশ্বকাপ জিততে হবে, ট্রফি জিততে হবে, গোল করতে হবে, রেকর্ড করতে হবে, সব সময় একটা কিছু করতে হবে। এর সঙ্গে আছে মিডিয়ার তৈরি করা নানা রকম কৃত্রিম ধারণা, এই ধারণার সঙ্গে লড়াই করা, ছায়ার সঙ্গে লড়াই করা।
যে রোনালদোর সঙ্গে কোনো শত্রুতা নেই, সেই রোনালদোকেও শত্রু বানায় সামনে দাঁড় করানো। যে পেলে বহু আগে খেলা ছেড়ে দিয়েছেন, তাকেও শত্রু বানায় সামনে দাঁড় করানো। সবাই শত্রু। কোনো বন্ধু থাকতে পারবে না এই মিডিয়ার হিসাবে, এই কর্পোরেট দুনিয়ার হিসাবে। ফলে এখন মোটামুটি সবারই ওই কৈশোর তারুণ্য চুরি হয়ে যায়। কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে এটা একটু বেশি হয়ে গেছে। তার আসলে শৈশবটাই চুরি হয়েছিল। রোজারিওতে এই ৬-৭ বছর বয়সী একটা বাচ্চা। এই বাচ্চাটা দিনে ১৮ ঘন্টা ১৯ ঘন্টা বল নিয়ে ছোটাছুটি করত। এর মধ্যে ক্লাবের মাঠে যেখানে তার চেয়ে বড়রা খেলতো, ও হচ্ছে খেলতো 87 ব্যাচের সঙ্গে, কিন্তু ও হচ্ছে 86 ব্যাচ। বোঝেন এটুকুতেই যে ও কত বলটা নিয়ে মজা করতে পারত। ও ওখানে রেকর্ড করছিল ১ বছরের ২ বছর ফুটবল খেলেই বোধহয় ৩০০ না ৪০০ গোল করে ফেলছিল। অস্বীকৃত লিগ, কিন্তু করছে তো। একবার বাথরুমে আটকে ছিল, ওই দিচ্ছে, ছিটকিনি দিচ্ছে বাথরুমে ঢুকে, আর খুলতে পারে না। খেলা শুরু হয়ে গেছে, কেউ মেসিরে খুঁজে পাচ্ছে না। পরে বাথরুমের ওপরে টিনের চাল ছিল, টিনের চাল ভেঙে রক্তাক্ত অবস্থায় বের হয়ে এসে মাঠে এসে হ্যাট্রিক করছিল। মানে ওইটা ছিল তার জীবন। ওই রোজারিওর ধুলো ভরা রাস্তা, সাইকেল নিয়ে ছোটা, রোকুজ্জোর বাড়ির সামনে যেয়ে চুপচাপ অপেক্ষা করা, কখন কাজিনটা আসবে একটু অজুহাত করে রোকুজ্জোর বাড়ির মধ্যে ঢুকবে, ওই শিশু প্রেমের একটা ধাপ, এবং ওই প্রকৃতির মধ্যে ছুটাছুটি করে বেড়া। কিন্তু হঠাৎ করে এক লহমায় এই ছেলেটা এই জগৎটা হারায় ফেলল। হারায় ফেলল তার উন্নতির জন্যই। হারায় ফেলল তার বেঁচে থাকার স্বার্থেই। কিন্তু তার ওই শৈশবটা তো আর থাকলো না। মেসি গ্রোথ সিনড্রোম ডিজিজে আক্রান্ত। মেসির পরিবারের অবস্থা ভালো না। ওর চিকিৎসা করাতে পারবে না। মেসিকে বাঁচাতে হলে, বড় করতে হলে বড় কোনো সাপোর্ট দরকার। মেসির ফুটবল বিকশিত করতে গেলে বড় কোনো একাডেমিতে দেওয়া দরকার। আর্জেন্টিনার কোনো একাডেমিতে রেখে ওরে যে এই শৈশবে রাখা যাবে, সে উপায় আর হলো না। নিউয়েল ওল্ড বয়েস পারল না, রিভার প্লেট পেরেও পারল না। তাহলে কি হবে? যখন স্পেন থেকে বার্সেলোনার অফারটা আসলো, অনায়াসে পরিবার রাজি হয়ে গেল। ফর বেটার কজ। পরিবারের এখানে কোনো দোষ নাই, এবং এইটাই জগতের নিয়ম। আমার বাচ্চাগুলো আমি তাই করব। আমার বাচ্চার শৈশবের ওই ধুলোটা পড়ে গেল কি না, এটা না ভেবে আমি তার বেটারমেন্টের কথা ভাববো, আমি তার আরোগ্যের কথা ভাববো। কিন্তু আপনি বাচ্চাটার জায়গায় বসে ভাবেন, ছেলেটা তো ধুলোর মধ্যে দৌড়ায় বেড়াচ্ছিল। ছেলেটা তো মাঠে ওই গন্ডায় গন্ডায় গোল দিয়ে বেড়াচ্ছিল, অর্থহীন গোল, যেগুলোর কোনো হিসাব নেই, নিকাশ নেই, যেগুলোর কোনো অর্থ নেই। এগুলো করে আনন্দ পাচ্ছিল, বলটার সঙ্গে কথা বলতো। সব কিছু এক লহমায় নাই হয়ে গেল। আসলো বার্সেলোনায়, একটা অচেনা শহরে। এখানে এসে কেতাদুরস্ত হয়ে ঘুরতে হয়। এখানে এসে লা মাসিয়ার ওই ভবনে থাকতে হয়, কাঁটা চামচ দিয়ে খাওয়া শিখতে হয়, সময় মতো ডিনারে বসতে হয়, ভোরবেলায় সময় মতো উঠতে হয়। যে বলটা তার ভালোবাসার লোক ছিল, সেই বলটাকে বানানো হলো তার শেখার টুল। বলা হলো, ওকে এভাবে লাথি মারতে হবে তোমাকে, ওভাবে পাস দিতে হবে। তবে হ্যাঁ, তার একটা সুবিধা ছিল, যতক্ষণ ওই বল নামের সঙ্গীটা সঙ্গে থাকে, ততক্ষণ সে শৈশবকে ভুলে থাকতে পারে। এই শৈশবটাই তার ওই বলে কেন্দ্রীভূত হয়ে গেল। সে এছাড়া আর কোনো জগৎ তার থাকলো না। খুবই স্বাভাবিক। এই যে তার সঙ্গে যারা পড়ছে, লা মাসিয়ায় যারা ক্যাডেট ছিল, তারা তার বন্ধু, কেউ প্রাণের বন্ধু হইতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে সে বন্ধুত্ব তো রোজারিও তো ফেলে আসছে। ওটা রকুজ্জোর বাসায় ফেলে আসছে। ওটা নাম না জানা সব বন্ধুদের বাসায় ফেলে আসছে। আর্জেন্টিনা ব্রাজিলের যত তারকা বা অতারকা, সবার তো আসলে জীবনে শৈশবটাই এই গল্পটা থাকে। ওর থাকলো না। ও মুহূর্তে ইউরোপিয়ান একটা মেশিনে পরিণত হলো, এবং বয়স একটু হওয়ার আগে ১৫ বছর বয়স হইতে না হইতেই ওর সামনে সিস্টেম এসে দাঁড়ায় গেল। ওকে সিনিয়র টিমের সিস্টেমে ঢোকানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। ওকে জানানো হলো যে দিস ইজ ইয়োর টার্গেট, তুমি সর্বকালের সেরা হবা, তুমি গোল করবা, তুমি অ্যাসিস্ট করবা, তুমি বল প্লে করবা, তুমি উইং বরাবর দৌড়াবা, দিস ইজ ওয়ান টাচ ফুটবল, দিস ইজ টিকি টাকা। অনেক তথ্য জানানো হচ্ছে, তথ্য জানানো হচ্ছে। ও তথ্য জানতে চায় না। ও জানতে চায় বলটার সঙ্গে কথা বললে কি কি হবে। ও বলটার সঙ্গে কথা বলতে চায়। গত পরশুদিন জাভি একটা কলাম লিখছেন দ্য অ্যাথলেটিকে। দ্য অ্যাথলেটিক হচ্ছে ওয়াশিংটন পোস্টের স্পোর্টস অংশটা। এই কলামটা পড়লে আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে। যে জাভি তো ওর বেশ সিনিয়র।
জাভি ওরে বাচ্চা বয়সে কি দেখছেন। জাভির ওই বর্ণনাটাই বলে দেয় যে ও কতটা বল ওরিয়েন্টেড ছিল। মানে বলই ওর জীবন ছিল। ওর আর কোনো জীবন তখন অবশিষ্ট নাই। সব জীবন সে ছেড়ে আসছে। তখন শুধু বলের সঙ্গে কথা বলে, বল নিয়ে দৌড়ায়। যতক্ষণ বলটা কাছে থাকে, বলটা হচ্ছে ওর একটা পোষা প্রাণী। ওই পোষা প্রাণীটা কাছে থাকলে ওরে আদর করতে পারলে ও ওই কষ্টটা ভুলে থাকে। ও নির্জনতা ভুলে থাকে। বাকি সময় একা, একা ইন্ট্রোভার্ট হয়ে চুপচাপ কুঁজো হয়ে বসে থাকে। কারোর সঙ্গে কথাবার্তা নেই, কারোর সঙ্গে বেশি মেশা নেই। জাভিওর ১ম নাম শোনেন ওর ১০ বছর বয়সে এবং ওর ভিডিও ক্লিপ দেখেন। বার্সেলোনার একটা ইন্টারন্যাশনাল টেলিভিশন নেটওয়ার্ক আছে। এটা এই ১ম জানলাম জাভির লেখায়। ওই নেটওয়ার্কে ওর ফুটেজ চালানো হতো। ওটা দেখে ওনার বিশ্বাস হয়নি। উনি ভাবছিলেন যে এখানকার যারা এডিটর তারা তো বেছে, বেছে ভালো, ভালো ক্লিপ মিলায়ে চালায়। ওটা হয়তো সত্যি না। কিন্তু ১ম যেদিন ও সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করতে আসলো, পুয়োল, জাভি আর রোনালদিনো এক জায়গায় দাঁড়ানো ছিলেন। ওনরা শুধু পরস্পরের দিকে তাকাচ্ছিলেন যে ছেলেটা কি করে, বাচ্চাটা কি করে। রোনালদিনো শুধু একবার বললেন, "এই বাচ্চাটা সাধারণ না। এই বাচ্চাটা মানুষ না, সামথিং এলস।" সেই থেকে দুটো ঘটনা ঘটলো। এক তো ওই সিস্টেমের প্রেশারে ঢুকে গেল ছেলেটা। ওর মানে আরো মনে হয় বগ ডাউন হয়ে গেল। জাভি বলতেছিলেন যে এশিয়া সফরে আসছিল বার্সেলোনা। ও জাভির রুমমেট ছিল। কথাবার্তা বলতো না, সারাক্ষণ নিজের বিছানাটায় চুপচাপ থাকতো। মাঠে গেলে বল পেলে খুব হাসি খুশি। তখন হাসতেছে। বল যেই পায়ে পাচ্ছে, আশেপাশে দেখতেছে কারোর পায়ে, হাসতেছে। কিন্তু খেলা শেষ, বল দূরে চলে গেছে, ও আর হাসি নেই। রুমে আসতেছে, এসে ওর টিভি দেখতে ইচ্ছা করতেছে, বলতে পারতেছে না। অনেকবার কিছু একটা বলার চেষ্টা করে একবার জাভিকে বলতেছে যে, "ম্যাকি, আমি কি একটু স্যাটেলাইটটা দেখতে পারি?" তো ম্যাকি মানে জাভি উঠে গিয়ে বলতেছেন যে, "শোনো, তোমার এগুলোতে কক্ষনো আমার কাছে অনুমতি নিতে হবে না। তুমি মাথায় রেখো, তুমি আমার কাছে জবাব দেবে না। তুমি আমার বন্ধু হবে। এই জায়গা থেকে কক্ষনো ভয় পাবে না।" কিন্তু ভয়টা কি আর কাটে? কাটে না, কাটে না। সবসময় ওই ভয়টা থেকে যায় যে কোন গ্রহে এসে পড়লাম। এরা শুধু সিস্টেম শেখায়, এরা শুধু সিস্টেম শেখায়, এরা শুধু টার্ম শিখায়। কেউ তো আমার বলকে ভালোবাসতে বলে না। ওর খানিকটা সৌভাগ্য এবং দুর্ভাগ্য যে ওই সময়টা কিছুদিন রোনালদিনোর কাছে ছিলেন। ওই লোকটা তো আরেকজন এই পৃথিবীতে মানুষ যে বলকে কিভাবে ভালোবাসতে হয় সেটা জানতেন। সেটা এখনো জানেন। এটা লাতিনরা জানে। না, আমি বলতেছি না বার্সার ওরা জানে না। কিন্তু লাতিনরা ওটা গভীর থেকে উপলব্ধি করে। তারা বলকে নিয়ে বলকে আদর করে। তাদের কাছে বল মোটেও খেলার জিনিস না। তাদের কাছে বল হচ্ছে একটা পোষা প্রাণী। এই প্রাণীটাকে আদর করতে হয়। এই প্রাণীটাকে নিয়ে খেলা করতে হয়। রোনালদিনো যতদিন ছিলেন ওই জগৎটা পাইছিল। জাভি ওখানে লিখতেছেন যে এমন হতো যে মাঝ মাঠে আমরা হয়তো ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করতেছি বা ওই ম্যাচের মতো করে পরস্পরের বিপক্ষে খেলতেছি। ও তো ফরওয়ার্ডে আছে। মাঝ মাঠে আমরা বল পাসিং করতেছি। আমি ইনিয়েস্তা, রোনালদিনহো পর্যন্ত যাচ্ছে। ও ফরওয়ার্ডে। দেখি কি খুব অভিমানী একটা মুখ করে অস্থির হয়ে হাঁটাহাঁটি করতেছে। কাউরে কিছু বলতেছে না। ও নিচেও নামতেছে না। আমি তখন ডাক দিতাম, "এই কিড, নিচে আসো, নিচে আসো। তুমি মিডফিল্ডে খেলো, আমাদের সঙ্গে খেলো, বল খেলো।" আমি বুঝতাম যে ওর বল দরকার। ও দৌড়ায় নিচে চলে আসতো। এমনও হইছে পুয়োলরে বলতাম, "যাও তো পুয়োল, তুমি ইয়েতে একটু ফরওয়ার্ডে খেলো। ওরে ডিফেন্সে খেলতে দাও।" তাতেও খুশি। বল থাকবে তো, আমার কাছাকাছি বল আছে তো। বল নিয়ে খেলা করা যাবে। ও বল পাইলে হইছে। উনি বলতেছিলেন যে, এই যে লোকে অনেক সময় বলে দেখবেন যে মেসি সব পজিশনে খেলতে পারে। ও আসলেই খেলতো। কারণ হচ্ছে আমরা ওকে দিতাম। বুস্কেটসের পজিশনে দাঁড় করায় দিতাম। পুয়োলের পজিশনে দাঁড় করায় দিতাম। বা ও উইংয়ে তো খেলেই। উল্টো উইংয়েও দাঁড় করায় দিতাম। কেন? ও যাতে বলটা পায়। ও যাতে খুশি থাকে। ও খুশি থাকলে পরে ম্যাচে আমরা ওর সেরাটা পাবো। ওকে খুশি রাখতে হবে। বাচ্চাটা খুশি হতো না বল ছাড়া কিছুতে। আর রোনালদিনো কি করতেন? রোনালদিনো ওরে এই পোষা প্রাণীটার সঙ্গে কিভাবে মিশতে হয় সেটা শেখাতেন। রোনালদিনো ওকে সিস্টেম শেখাতেন না। ম্যাচে ঘাড়ে করে নিয়ে ঘুরতেন, প্র্যাকটিসেও ঘাড়ে করে নিয়ে ঘুরতেন। কিন্তু একই সঙ্গে বোঝাতেন যে বলটাকে দিয়ে কত কি করা যায়, কত কি করা যায়। সে তুমি ম্যাচে করো বা না করো, দেখো কি, কি করা যায়।
এই বল জানো মা এরকম করলে নিজের মাথার উপর দিয়ে পেছনে চলে আসে। আসার পর তুমি আবার ঘুরে ওই বলকে নিতে পারবা। এই বল জানো দুজনের পায়ের ফাঁক থেকে পাঠায়া দেওয়া যায়। কত কি করা যায়। বলটা কিন্তু একটা পোষা প্রাণী। তুমি কথা বলবা ও শুনবে। পা দিয়ে বলতে হবে। ও শুনবে। এই যে রোনালদিনোর সঙ্গে সময়টা এটাই ছিল ওর শুধু শৈশব। এটাই ছিল ওর আনন্দের জগৎ। রোনালদিনো চলে গেলেন। হঠাৎ করে ও বড় হয়ে যেতে হলো ওকে। ওকে বার্সেলোনার সবকিছুর দায়িত্ব নিতে হলো। আমি একবারও কিন্তু বলতেছি না যে বার্সেলোনা ওকে মেশিন বানাইছে জোর করে। আধুনিক সিস্টেম তাই। মেশিন হতে হয়। আপনি বার্সেলোনা হন, রিয়াল মাদ্রিদ হন, যে ক্লাবে হন, আপনি যখন ওই ক্লাবের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়, আপনাকে একটা উইনিং মেশিনে পরিণত হতেই হবে। সবাই যতই জাভির মধ্যে ওই মায়াটা থাকুক যে কিটটা উপরে থাকলে বোধহয় একা, একা ফিল করতেছে ডেকে নামাই। ম্যাচে তো সেটা সম্ভব না। পুল যতই ভাবুন যে বাচ্চাটা ওপরে একা, একা ঘুরে বেড়াচ্ছে আমার পজিশনে ডেকে আনি। ম্যাচে কি তাই হয়? পুল তো নিজের সিবি পজিশন ছাড়তে পারবেন না। ফলে বার্সেলোনায় থাকতেই ওর সামনে অসংখ্য টার্গেট এসে দাঁড়ানো শুরু হলো। এই যে বাবা কালকে এল ক্লাসিকো খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। ও হয়তো গুরুত্বের সঙ্গে নেয় নাই। গুরুত্বের সঙ্গে নেয় নাই বলে ১ম এল ক্লাসিকো খেলতে গিয়ে হ্যাট্রিক করে ফেলছে। বার্সেলোনায় তবু একটা সুবিধা ছিল যে ওকে এই বাকিরা বুঝতো। ওখানে জাভির মতো হিউম্যান ছিলেন, ইনিয়েস্তার মতো বন্ধু ছিল, তারপরে বুস্কেটস, আলবা এরা অসাধারণ সব বন্ধু। পুয়োলের মতো বড় ভাই অনেকে ছিল তো। এরা সবাই মিলে না ওকে স্বস্তিটা দেওয়ার চেষ্টা করত। এরা ফিল করতেন যে এই যে কর্পোরেট ফুটবল, এই যে আধুনিক ফুটবল, এই যে যান্ত্রিক দুনিয়া, এই দুনিয়া এই বাচ্চাটার জন্য না। এই বাচ্চাটারে একটু বলের কাছে রাখতে হবে, ওর আনন্দে রাখতে হবে। কিন্তু আর্জেন্টিনা না ওটা ফিল করতো না। আমি সরি টু সে আর্জেন্টিনা মেসিরে বুঝতে অনেক সময় নিয়ে ফেলছে, অনেক সময়। ২০১৮ সাল পার করে ফেলছে। তারপরে এসে মেসির আনন্দটা বুঝতে দিছে। তার আগ পর্যন্ত আর্জেন্টিনা এই ছেলেটার সঙ্গে খুব নির্মম ছিল, বড্ড নির্মম ছিল। আর্জেন্টিনা কি দেখছে? আর্জেন্টিনার সাধারণ মানুষ থেকে শুরু করে ফেডারেশন সবাই দেখছে কি? দেখছে টিভিতে যে আশেপাশে কতগুলো প্রতিভাধর মানুষ নিয়ে আমাদের মেসি, আমাদের দেশের মেসি সব জিততেছে। ম্যাচে, ম্যাচে হ্যাটট্রিক করতেছে। সিজনে ৯০টা গোল করতেছে। আরে বাপরে বাপ! ওকে আমাদের বিশ্বকাপ এনে দিতে হবে। সে কোন ম্যারাডোনার আমলে বিশ্বকাপ জিতছি আমরা, তারও আগে আমরা মেনত্তির হাত ধরে বিশ্বকাপ জিতছি পেসারেলার সময়। আর তো বিশ্বকাপ জিতি না। আমাদের কত প্রতিভা যায় আসে বিশ্বকাপ জিততে পারি না। তোকে জিততে হবে। তুই যেহেতু বার্সেলোনা এরকম অতিমানবিক ফুটবল খেলিস, আয় জিতে দিবি। যদি কেউ বলতো যে আয় খেলিস দলের হয়ে, তাহলে আমার ধারণা আরো অনেক আগে এই ছেলেটা আনন্দ খুঁজে পেত এবং আউটপুট পেত আর্জেন্টিনা। কিন্তু ওই যে জিততে হবে। তোর পাশে কুন আছে, তোর পাশে হিগুয়েন আছে, তোর পাশে অমুক আছে, তমুক আসছে, ডিয়েগো মিলিতো আছে, বর্তমান সময় সেরা সেটআপ আছে। কেন জিতবি না? জিততে হবে। ব্রাজিলের চেয়ে ভালো করতে হবে, রোনালদোর চেয়ে ভালো করতে হবে, পর্তুগালের চেয়ে ভালো করতে হবে, জার্মানির চেয়ে ভালো করতে হবে। কত, কত টার্গেট। ছেলেটা অসহায় হয়ে যায় এত, এত কথা শুনে যে আমি তো এত কথা, এত টার্গেট নিয়ে খেলি না। আমি তো আনন্দের জন্য খেলি, ওতেই রেজাল্ট আসে। কিন্তু না, এই টার্গেট, টার্গেট, টার্গেট। আর্জেন্টিনার মিডিয়া, আর্জেন্টিনার সাধারণ মানুষ মানে ব্যাপারটাকে চাপটাকে মানে নৃশংসতার পর্যায়ে নিয়ে গেল। লেখা হলো ও আর্জেন্টিনার না। ও আসলে নিজেরে স্প্যানিশ ভাবে। ও আর্জেন্টিনার জন্য শতভাগ দিয়ে খেলে না। ও ইনজুরি থেকে নিজেরে বাঁচায় রাখে। ও এসকেপিস্ট। ওর লিডারশিপ নেই। ও তো এগুলো মানে ওর মাথার ভিতরে আপনি জাস্ট সিনেমার মতো কল্পনা করেন যে একটা শান্ত ছেলে শুধু বল দেখতেছে, তার চারপাশে এই আওয়াজগুলা হচ্ছে। তার চারপাশে এই আওয়াজগুলা হচ্ছে। মাথা ঠান্ডা করতে পারতেছে না। কিরকম অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও শুধু বারবার মনে হচ্ছে এখান থেকে পালায়া যাই। আমি আমার রোজারিও শৈশবে চলে যাই, নাহলে লা মেসিয়া একাডেমিতে চলে যাই। এই জগৎ আমার জন্য না। আমি এখানে পারবো না। শুধু দরকার ছিল এই সব আওয়াজ থামায় দেওয়া। সব আওয়াজ থামায় দিয়ে কোনো একজন বড় ভাই ওকে এসে একটা বল দেবে। দিয়ে বলবে যে, "তুমি তোমার মনের আনন্দে খেলো। তোমার খেলার জন্য কিছু বাচ্চা দিচ্ছি আমি তোমার আশেপাশে।" সেই কাজটা হলো, একটু দেরি করে হলো। ২০২০ সালে তার আক্ষরিক অর্থে বড় ভাই, তার ১ম টিমমেট যে ১ম ম্যাচ খেলতে নেমেই সে যখন লাল কার্ড খাইছিল স্বভাববিরুদ্ধভাবে সে রেফারির সঙ্গে তর্ক করতে গিয়ে হলুদ কার্ড খাইছিল। সেই লোকটা লিওনেল স্কালোনি। তার ১ম টিমমেট, ১ম বিশ্বকাপেরও টিমমেট। সেই লোকটা তরুণ বয়সেই কোচ হয়ে আসলো। সে জানে, সে তো দেখছে ছেলেটাকে যে এই ছেলে এই সো কল্ড কম্পিটিশন করতে পৃথিবীতে আসে নাই। কম্পিটিশন ওর পায়ের নিচে হবে, কম্পিটিশন ওর মাথায় হবে না।
ও তো আনন্দের চোটে দৌড়াবে, সেই দৌড়ে পৃথিবী দুভাগ হয়ে যাবে। সেই দৌড়ে একেবারে ঝর্ণার মতো করে সাফল্য ফুটে বেরোবে। ওকে আনন্দ দেন। ওকে সবাই মিলে আমরা আনন্দ দিই। লিওনেল স্কালোনি আসলেন, বেছে, বেছে যত মেসি ভক্ত বাচ্চা প্রতিভাধর ফুটবলার তাদেরকে দলে জোগাড় করলেন। যারা যোগ্য মেসির জেনারেশনে তাদেরকে রাখলেন। এনে তাদেরকে পাশে ছড়ায় দিলেন। দিয়ে তাদেরকে আগে বললেন যে, "দেখো তোমাদের হিরোর জন্য তোমাদের লড়তে হবে। তোমাদের হিরো তোমাদের হয়ে লড়ে দিবে ওই কথা ভুলে যাও। ওই দিন আমি রাখবো না। তোমাদের হিরোর জন্য তোমাদের লড়তে হবে। ও কি করবে শুধু তোমরা দেখবা। ওরটা তোমরা দেখবা। বাকিটা তোমরা করে নেবা। ওর কাজটা তোমরা করে দিবা।" আর তাকে গিয়ে বলটা দিয়ে বললেন যে, "মেসি ভাই আমার, এটা নিয়ে খেলো। এটা তুমি তোমার মন মতো খেলো। তোমার যদি মনে হয় এটা নিয়ে নিজেদের থার্ডে বসে শুধু পাসিং করবা, করো। তোমার যদি মনে হয় মাঠের মধ্যে হাঁটতে ইচ্ছা করতেছে, আজকে বল ধরতে ইচ্ছা করতেছে, আমি টাচ করবো না, করো না। বল তোমার। বল নিয়ে কি করবা? ইটস ইউর ডিসিশন। তুমি তোমার পোষা বলটাকে নিয়ে মাঠে নামো। ব্যাস, ম্যাজিক হয়ে গেল। মেসি খানিকটা শৈশব ফিরে পেল। এবং ওই যে বললাম যে যখন ওই কোনো সাধক ওই সাফল্যের চিন্তা ছাড়া দৌড়টা দেয়, তখন তো আসলে ফোয়ারার মতো সাফল্য বের হতে থাকে। বাচ্চাদের নিয়ে এসে হইচই করতেছে, দৌড়াচ্ছে। হ্যাঁ, মাথার ভিতরে তো বিশ্বকাপের চিন্তা আছেই। মেসি তো অপ্রকৃতস্থ না। এ পর্যন্ত শুনে যদি কারোর মনে হয় যে মেসি বোধহয় অপ্রকৃতস্থ, সে বোঝে না বিশ্বকাপের অর্থ কী, সে বারবার বলতেছে, "আমার ৭ টা ব্যালন ডি'র, ৮ টা ব্যালন ডি'র এগুলোর বদলে আমার বিশ্বকাপ চাই।" ও ফলে বিশ্বকাপটা তো তার টার্গেটে আছে। এই টার্গেট, এই আনন্দ, এই বাচ্চাদের নিয়ে ছোটা, ফল এসে গেল। পাহাড়ের চূড়ায় পৌঁছায় গেল। কষ্ট, ক্ষত, বিক্ষত এ পথে কিন্তু হতে হলো। যতই স্কালোনি তার জীবনটা আনন্দদায়ক করুক, শৈশবে ফিরায় দেওয়ার চেষ্টা করুক, ক্ষত-বিক্ষত মানুষ কম হয়? কম ক্ষত-বিক্ষত হলে বাচ্চাটা গিয়ে ওই আ ফ্যানগালের সামনে ইয়ে করে, টোপগিগিও করে? করে না। সে তো তার মানে চেনা পরিচয় থেকে বেরোয় আসলো। চাপ তার মানে তখনও তার মাথার ভিতরে রয়ে গেছে। স্কালোনি মাথা থেকে তো চাপটা শুষে বের করতে পারবে না। ওটা কেউ পারবে না। শেষ পর্যন্ত মেসি ওই চাপটা মুক্ত হলো। মন্টিয়েল যে মুহূর্তে পেনাল্টিটা গোলে পাঠালো টাইব্রেকারের শেষ শুটটা, সেই মুহূর্তে লিওনেল মেসির মাথা থেকে সব চাপ নেমে গেল। আপনি দেখবেন লিওনেল মেসি হাঁটু ভেঙে বসে পড়ছে। লিওনেল মেসির যে নৃশংসতার মধ্যে জীবনযাপন করতে হয়েছে, যে শাস্তি পেতে হয়েছে, যে শৈশব তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, ওই এক মুহূর্তে সব শেষ। ওই মুহূর্তে সে সব ফিরে পেয়েছে। বাকিটা জীবন মেসি সঙ্গে এই জগৎ থেকে, এই চাপের জগৎ থেকে নিজেরে ডিটাচড করে ফেলছে। এর আগেই পিএসজিতে চলে গেছে। বার্সেলোনা থেকে যাওয়ার ফলে সে কষ্ট পাইছে, কাঁদছে। কিন্তু তার খানিকটা চাপ কমছে। সঙ্গে সে এর আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে এমএলএসে চলে যাব। এমএলএস এর খেলা দেখবেন ভোর রাতে উঠে। কি করে? বাচ্চাদের সঙ্গে, ওখানে বেশিরভাগই বাচ্চা ফুটবলার ওর টিমে। আর্জেন্টিনার কতগুলা বাচ্চা আছে। ওদের সঙ্গে হইচই করতেছে, খেলতেছে। একটা ভালো পাস দিতে পারলে এমনভাবে হাসে যেন ও এর আগে কোনোদিন পাস দিতেই শেখে নাই। একটা সুন্দর পাস দিচ্ছে, দিয়ে নিজেই হেসে গড়ায় যাচ্ছে। আবার কারো একটা বল ভালোভাবে রিসিভ করছে, কত খুশি! যেন ও এই লেভেলে কোনোদিন খেলেই নাই। এত ভালো লেভেলে কোনোদিন খেলেই নাই। খুব খুশি সবকিছুতে। আবার প্রতিপক্ষের বাচ্চা ছেলেটার সঙ্গে গিয়েও ঝগড়া করতেছে। রেফারির সঙ্গেও ঝগড়া করে, মুখ ফুলায় ঝগড়া করে। একেবারে আপনার মনে হবে 5-6 এর একটা বাচ্চা ফুটবল খেলে বেড়াচ্ছে এমএলএসে। মুখ ফুলায় গিয়ে ঝগড়া করতেছে। আবার খানিকক্ষণ পরে প্রতিপক্ষের সেই বাচ্চাটার গিয়ে মাথায় হাত বুলায় তারা একটা জার্সি গিফট করতেছে। মানে ও যে জীবনটা রোজারিওতে ফেলে আসছিল বহু আগে, সেই জীবনটাও মিয়ামিতে ফিরে পাইছে। পরম সৌভাগ্য কে? পরম সৌভাগ্য হচ্ছে লিওনেল স্কালোনি, তো এই জিনিসটার নেপথ্য কারিগর। তিনি তো জানেন যে এই কি ঘটতেছে, ওর মনোজগতে কি হচ্ছে। ফলে যে মুহূর্তে বিশ্বকাপ জয় হয়ে গেছে, উনি ওরা আরো প্রেশারলেস করে দিছেন। যে তুমি এই যে একেবারে শিশু হয়ে গেলে, মানুষ একটা, এটা কিন্তু এটাও দর্শনের কথা। মানুষ জ্ঞানের যখন সর্বোচ্চ স্তরে উন্নত হয়, সে শিশুদের মতো জিজ্ঞাসু এবং কৌতূহলী হয়ে ওঠে। শিশুদের মতো আনন্দদায়ক হয়ে ওঠে এবং আনন্দ নেওয়ার মতো মানুষ হয়ে ওঠে। মেসি তাই হয়ে গেল। এবং মেসির এই হয়ে যাওয়াটা আরো উপভোগ করলেন লিওনেল স্কালোনি। তিনি তার বাচ্চাদের বলে দিলেন, "আরো মজা করো ওর সঙ্গে। ও একটা গোল করতে পারলে তোমরা", মানে এটা বলতে হলো না। মানে প্রত্যেকে ওই জিনিসটা, আর্জেন্টিনার টিমটাই একটা ফান এনজয়িং টিমে পরিণত হলো। এই টিমের সামনে কি লক্ষ্য, কি কিছুই আর কারোর মাথায় নাই।
আপনি ওদের প্র্যাকটিসের ফুটেজ দেখবেন। এই যেসব সিঙ্ক্রোনাইজেশনের কথা বলি আমরা, নানা রকম প্ল্যান বলি, কম্পোজিশন বলি, এর চেয়ে বেশি হয় হচ্ছে খুনসুটি আর মারামারি। পারেদেস আর ডিপল সার্বক্ষণিক এ ওরে মারতেছে, ওরে মারতেছে, এরা দুজন মিলে মারতেছে সবাইকে। এই ওদের একটা সংস্কার তৈরি হয়েছে যে ক্যান্ডি খেতে হবে, ক্যান্ডি নিয়ে মারামারি করতেছে। আমার কালারের ক্যান্ডি ও নিয়ে গেছে, ওর কালারের ক্যান্ডি এ নিয়ে গেছে। প্রাইমারি স্কুলে বাচ্চাদের টিম সামলাতেও মনে হয় এরকম করতে হয় না। আর স্কালনের পাশে বসে হাসতেছেন। এগুলো সামলানোর জন্য আবার হেডমাস্টার আছেন একজন কড়া, স্যামুয়েলস। যদি বাচ্চারা বেশি বান্দরামি করে উনি আগায় যান। আবার পাবলো আইমার আছেন, তিনি হচ্ছে স্কালনির হয়ে গিয়ে স্যামুয়েলসকে ঠান্ডা করেন, থাক বাচ্চা মানুষ করতেছে করতে দাও। মানে এ একটা পরিবার। ওই বড় ভাই আছে, বড় ভাইদের মধ্যে একজন আবার তিনজন চারজন বড় ভাই আছে। একজন একেবারে নিরাসক্ত, কোনো কিছু নিয়ে ভাববে না। একজন সন্ন্যাসী ঋষি মানুষ, তিনি সব পরিকল্পনা করবেন। আরেকজন একটু রাগী, আরেকজন আবার সবাই ঠান্ডা করবে। কি এক ফ্যামিলি! আর বাচ্চারা সবাই মিলে হইচই করবে। কিন্তু যেই 90 মিনিটের বাঁশিটা বাজে, রেফরি যেই স্টার্টিং বাঁশিটা দেয়, ওরা তখন বোঝে যে আনন্দটা করতে হবে এবার প্রতিপক্ষের ওপরে। এবার প্রতিপক্ষের ওই যে পোস্টটা আছে, ওই পোস্টে সবাই মিলে চলো বল পাঠাই। ওটাই আনন্দ, ওটাই আনন্দ। এন্ড রেজাল্ট কি হলো ওটা কোনো ব্যাপার না, সবাই চলো তো দেখি বল পাঠাই। এই বল পাঠানোর নেশা, এই বল নিয়ে খেলা করার নেশা এখন পুরো আর্জেন্টিনা টিমকে পেয়ে বসছে। ওই যে শুরুতে বললাম যে মেসির এই সুখে থাকাটা তার ওই শৈশব চুরির যেমন একটা রিডেমশন, তার চেয়ে বড় হচ্ছে পৃথিবীর জন্য এটা খুব জরুরি। আজকে আমরা একটা নৃশংস পৃথিবীতে এসে হাজির হয়েছি। এই পৃথিবী আমাদের শুধু কম্পিটিশন করতে বলতেছে, শুধু কম্পিটিশন করতে বলতেছে। ক্লাস ওয়ানের বাচ্চাটাকেও বলতেছে ফার্স্ট হতে হবে, তোমার A+ পাইতে হবে, না হলে সমাজে মুখ দেখানো যাচ্ছে না। ওই গার্জিয়ানদের মধ্যে কম্পিটিশন, এখান থেকে সে কোনো ক্রমে পাশ করে বেরোলো, তখন সতীর্থদের মধ্যে কম্পিটিশন, চাকরির কম্পিটিশন, চাকরিতে ঢোকার পরে ইন হাউস কম্পিটিশন, কলিগদের মধ্যে, সমস্ত জায়গাটায় কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন। একটু স্বস্তিতে ঘুমানোর উপায় নাই। এমনকি ফুটবলটাও যে দেখি আমরা, ওটাও কম্পিটিশন, ভিউয়ার হিসেবেও আমাদের কম্পিটিশন। কে কত ভালো করে দেখলো, কে কত টেকনিক বুঝলো, কে গেগেন প্রেসিং বুঝলো, কে হাইলাইন বুঝলো, কে এই ফুল ব্যাকের পুরো অর্থ বুঝলো, কে কিপার সুইপার বুঝলো, কত কি বোঝা লাগে। সিনেমাটা দেখি তাও আনন্দের সঙ্গে দেখি না আমরা, তাও এই বিজি ভালো হয়েছে, অমুক ভালো হয়েছে, নানা রকম টার্ম ইউজ করে পাণ্ডিত্য প্রকাশ করা লাগে। না হলে ফেসবুকে ছোট হয়ে যেতে হয়। সব জায়গায় কম্পিটিশন, সব জায়গায় কম্পিটিশন। আমাকেও খুঁজে খুঁজে বের করতে হয় কোনটারে কি বলে। চিরকাল ফুটবল দেখে আসছি না বুঝে না জেনে কোনটারে কি বলে। দেখতাম যে ওরা সবাই নিজেদের বক্সের কাছে দাঁড়ায় আছে, তাইলে বুঝতাম বেশি ডিফেন্স করে খেলতেছে। ওনা ওটার নাম জানতে হবে, ওটা কি বাস পার্কিং নাকি লো ব্লক। ভাই যারা বিশেষজ্ঞ তারা জানুক না, আমার দরকার কি? না, এখন সবার জানতে হবে, কম্পিটিশন, সবার কম্পিটিশন। ওরে বাবা রে বাবা! ক্রিকেট খেলা দেখতে যাবেন, আপনাকে বুঝতে হবে যে কোন বলটা দুসরা হয়ে গেল, কোন বলটা অমুক হয়ে গেল। কেন রে ভাই? এত বোঝার দরকারটা কি? আনন্দটা নেও না, ওর বলের ওই মজাটা নাও। ও কেউ নেবে না। দুনিয়াটা কম্পিটিশনে ভরে উঠতেছে। ভরে উঠতেছে না, উঠছে, নৃশংস হয়ে গেছে এই দুনিয়া। এই দুনিয়াতে আপনি কোনো একটা সেক্টরে ইভেন আনন্দের জন্য যেখানে গিয়ে দাঁড়াবেন সেখানে দেখবেন আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে। আপনি কম্পিটিশন না করলে আপনি সমাজে টিকতে পারতেছেন না। আপনি যদি একবার ফেসবুকে বুঝায় দেন যে আপনি যে গানটা শোনেন ওই গানটার আপনি মাঝে যা বোঝেন না, তাহলে লোকে আপনাকে মূর্খ ভেবে বসবে, আপনি রেসে পিছায়া যাবেন। সেখানে প্রফেশনাল খেলাধুলার দুনিয়ার কথা আর নাই বলি, যে ওটা কি লেভেলের কম্পিটিশন। ওখানে তো মানুষ হাসতে ভুলে গেছে। আগে ক্রিকেট মাঠে খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে দুষ্টুমি করত, লম্বা সময় ধরে ফাঁকা পাইতো, দুই পক্ষ এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে দুষ্টুমি করত। এখন বোর্ড বলে দেয় হাতও মিলাবে না, ওরা কিন্তু আমাদের শত্রু। ওটা কিন্তু খেলা না, ওটা শত্রুতা। আমরা যুদ্ধ করতে পারতেছি না আপাতত, কিন্তু এটাই যুদ্ধ, হাত মিলাবে না। সবাই সবার দিকে কালো হয়ে মুখ করে তাকায় থাকবে। স্পেশালি ক্যামেরার সামনে কোনোভাবে হাসি হাসি ভাব করা যাবে না। নিজেদের মধ্যে হাসাহাসি করতে পারো, এটুকু স্বাধীনতা দিলাম, তাও আগামী মাসে দেখব বিবেচনা করে। কিন্তু প্রতিপক্ষের সঙ্গে হাসাহাসি নৈবচ নৈবচ, মানে দুনিয়াটা কত শক্ত মুখ করে কঠিন করে বাঁচা যায়। সেই জায়গাটায় লিওনেল মেসি এবং আর্জেন্টিনা একটা রিলিফ। তারা এই পৃথিবীকে একটা শিক্ষা দিচ্ছে যে আপনি এরকম কঠিন করে ছাড়াও বাঁচতে পারেন। যে আনন্দ নিয়ে পেলে, ম্যারাডোনা, ক্রুয়েফরা এই পৃথিবীতে বেঁচে গেছেন, সেই আনন্দ নিয়ে এখনো বাঁচা সম্ভব।
শুধু জীবনটাকে একটু অন্যভাবে দেখতে হবে। তাহলেই সম্ভব। আপনি ভুলে যান না যে বিশ্বকাপে আসছেন, কোথায় যাবেন, কতদূর যেতে হবে ভুলে যান না। আপনার সামনে ৯০ মিনিট, এই ৯০ মিনিট আনন্দ করেন। আনন্দ করলে দেখবেন রেজাল্ট আসবে। আপনি যখন পাহাড় ওঠার জন্যই উঠতে থাকবেন, তখন চূড়ায় এমনিতেই আপনার পায়ের নিচে চলে আসবে। কখন আসবে আপনি টেরও পাবেন না। ফলে চূড়ার কথা ভাবার দরকার নাই। আনন্দ করেন। সবাই মিলে আনন্দ করেন। এই আনন্দটা আসে শুধু সুখী মানুষের কাছ থেকে। সেই জায়গাটায় মেসির সুখী হওয়াটা সবচেয়ে জরুরি। আমরা ইতিমধ্যে দেখছি যে সুখী মেসি কত সুন্দর মেসি। সুখী মেসি ২ ম্যাচে ৫ গোল করে ফেলে। সুখী মেসি বিশ্বকাপ খেলতে এসে ১ম তার এই ৬ষ্ঠ বিশ্বকাপে এসে ১ম হ্যাট্রিকের দেখা পায়। সুখী হলে মানুষ অনেক কিছু পেয়ে যায়। এই সুখী মেসিকে আমরা চাই। ওই যে লিওনেল স্ক্যালোনি কথাটা বলছেন, কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ হ্যাপি মেসি। আজকে আমরা যে সুখী মেসিকে দেখতেছি, এটা শুধু ওই বিশ্বকাপ জিতায় স্ক্যালোনি আর্কিটেক্ট হন নাই। এটা এই ছেলেটাকে দীর্ঘদিন ধরে বুঝে দূর থেকে বুঝে তার জন্য একটা স্বপ্নের জগৎ তৈরি করে ছেলেটাকে সুখী করছেন উনি। এই সুখী করে উনি কেবল পারেন ওই কথাটা বলতে যে ওর জন্য সুখী হওয়া ছাড়া আর কিছু প্রার্থনা করি না। ও যেন সুখে থাকে। আমরাও তাই প্রার্থনা করি যতদিন এই পৃথিবী আপনাকে দেখার সুযোগ পাবে সেই দিনটা অনেক লম্বা হোক, ততদিন পর্যন্ত আপনি এরকম সুখে থাকেন। আপনার বয়স যখন ৮০ হয়ে যাবে, ৯০ হয়ে যাবে, তখন আপনি থিয়াগোর বাচ্চাদের সঙ্গে এরকম আনন্দের সঙ্গে ফুটবল নিয়ে দৌড়াবেন। দৌড়াতে পারেন চাই না পারেন, এক জায়গায় দাঁড়ায় থাকবেন, তাও যেন থিয়াগোর বাচ্চাটা আপনাকে বল পাস দিয়ে হেসে ওঠে, আপনিও ঠিক তার মতো করে হেসে ওঠেন। সেরকম একটা দিনের প্রত্যাশায় থাকলাম। মেসির সুখ অসীম হোক, পৃথিবীর সুখ অসীম হোক। পৃথিবী থেকে রেসটা উঠে যাক, উঠে গিয়ে সুখ ফিরে আসুক। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।